সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগের পক্ষ থেকে আজকের একাদশ শ্রেণীর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামসুল আলম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমার পঞ্চম অধ্যায়ের ইতোমধ্যে 2টি ক্লাস নিয়েছি আমি তোমাদের সাথে, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি প্রোগ্রামিং ভাষাকে কিভাবে পরিবর্তন করে কারা, কনভার্টার বা ট্রান্সলেটর প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে গেলে প্রোগ্রামিং ভাষার যে ধাপসমূহ, অর্থাৎ কোন একটি প্রোগ্রাম তৈরি করতে গেলে যে ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে কি পড়তে যাচ্ছি, সবাই আজকের পাঠ পরিস্থিতি দেখেই বুঝতে পারছো যে আসলে আমরা পড়ব প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। এখানে প্রেজেন্টেশনের যে বিষয়টি আছে তোমরা জানো যে আসলে কেউ যদি চায় সে ভালো কিছু করবে তাহলে সেটি খুবই সম্ভব। অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প নেই, চেষ্টার কোনো বিকল্প নেই। ঠিক সেই কথাটি আমরা বলতে চাচ্ছি। এই ছবিগুলো দেখো, এই ছবিগুলো দেখে বা ইমেজটি দেখে তুমি কিছু আন্দাজ করতে পারছো কি যে আসলে আজকে আমাদের পড়ার বিষয় কি সেটি তুমি বুঝতে পারছো যে আমরা ধাপ বা পর্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে কিসের ধাপ বা পর্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব? প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ নিয়ে। অর্থাৎ তুমি যদি কোন একটি প্রোগ্রাম তৈরি করতে চাও তার কি কি ধাপ বা পর্যায় অতিক্রম করতে হবে সেই বিষয়টি আজকে আমাদের আলোচ্যসূচি। আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখব? ইনপুট ও আউটপুট সম্পর্কে বলতে পারবো। প্রোগ্রামের যে ধরনের ভুল হয় সেই ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো বা তুমি শিখতে পারবে। আর প্রোগ্রাম তৈরি করতে গেলে যে ধাপ সমূহ লাগে সেটি তুমি বুঝতে পারবে। দেখো, এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছ তোমরা। এখানে কি হচ্ছে কেউ একটু গভীরভাবে লক্ষ্য করলেই দেখতে পাবে যে এখানে কিছু একটা হচ্ছে এবং যে কাজটি ঘটছে ভেতরে সেটিকে ইনপুট আমরা বলছি। অর্থাৎ গতি শক্তি যেটা দেখো এখানে একজন তুলছে, ঠিক উপরের দিকে খেয়াল করো, এখানে কিছু হচ্ছে, এখানে আউটপুট হচ্ছে। অর্থাৎ এই প্রক্রিয়াতে ইনপুট হচ্ছে এক জায়গায়, আউটপুট হচ্ছে অন্য জায়গায়। তাহলে মাঝখানে প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া চলছে? প্রসেস। তোমরা দেখতেই পাচ্ছ যে ইনপুট, আউটপুট এবং প্রসেস, তার একটি ইমেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ কম্পিউটার যে প্রক্রিয়ায় কাজ করে সেই কাজের 3টি অংশ থাকে। অর্থাৎ যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা দেখব প্রোগ্রামের মূলত 3টি অংশ থাকে, অর্থাৎ ইনপুট, আউটপুট আর মূল কাজ যেটি সেটি হচ্ছে প্রসেস। এখানে খেয়াল করো এ কি করছে, এই ক্যামেরাতে ছবি তুলছে। অর্থাৎ ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারে যেসব ডেটা বা ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলোকে আমরা বলছি ইনপুট, সেগুলোকে আমরা বলছি ইনপুট। অর্থাৎ কম্পিউটারকে যে ডেটা দেওয়া হবে, যে ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটিকে আমরা বলছি ইনপুট। আর প্রসেসটি তোমরা বুঝতেই পারছো, প্রক্রিয়াকরণ। অর্থাৎ প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণ করাকে বলা হয় প্রসেসিং। এরপরে আমরা যেটি পাই, অর্থাৎ ইনপুট প্রসেস হওয়ার পরে যেটি আমাদের হাতে আসে সেটিকে আমরা বলছি আউটপুট বা ফলাফল। অর্থাৎ প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফলকে আমরা বলি আউটপুট। এই বিষয়টিকে যদি আমরা এখানে অ্যালগরিদম আকারে দেখাতে চাই তোমাদেরকে, খেয়াল করো যে প্রোগ্রামের তাহলে কি কি অংশ থাকে। আমরা যদি বলি যে 2টি সংখ্যার গড় আমাকে দেখাও, 2টি সংখ্যার গড় দেখাও, তাহলে সেই ক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াটা যে প্রক্রিয়াতে সম্পূর্ণ হবে আমি এখানে তোমাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি।
তাহলে প্রথম অংশটি শুরু এবং শেষ আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে হলুদ লেখাটি হচ্ছে শুরু এবং শেষ। তাহলে মাঝে হচ্ছে ইনপুট, শুরু দিকে আছে ইনপুট, মাঝে হচ্ছে প্রসেস এবং সর্বশেষ হচ্ছে আউটপুট। তোমরা এখানে আমার মনে হয় বুঝতে পারছো যে আসলে প্রোগ্রামের ক্ষেত্রে তাহলে মূলত কয়টি অংশ থাকবে। প্রোগ্রাম যে প্রক্রিয়াতে হয় সেটিকে আমরা বলছি ইনপুট হবে, অর্থাৎ তুমি যদি ছোট্ট একটি প্রোগ্রাম তোমাকে করতে দেওয়া হয় যে তুমি দুইটি সংখ্যা যোগ করো, তাহলে অবশ্যই তোমাকে দুইটি সংখ্যা ইনপুট করতে হবে এবং মাঝে দুইটি সংখ্যা যোগ করে যে কাজটি করা হবে প্রসেসের মাধ্যমে সেটি করা হয়। অর্থাৎ এই প্রসেস হচ্ছে, দেখো, সাম বা দুইটি সংখ্যার যোগ করা হচ্ছে, এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করা হচ্ছে এবং যোগ করে সেটিকে যোগকে আবার 2 দিয়ে ভাগ করে গড়ের মধ্যে রাখা হচ্ছে এবং গড়কে যখন দেখানো হচ্ছে সেই দেখানোকে আমরা বলছি আউটপুট। তাহলে পুরো কাজটি কিন্তু তিনটি ধাপে হচ্ছে, ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে প্রোগ্রামের মূলত তিনটি অংশ থাকে, ইনপুট, প্রসেস, আউটপুট। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব, তুমি দেখতে পাবে যে সবকিছুরই ইনপুট ফাংশন থাকবে যেটা আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ব্যবহার করব। তারপরে কম্পিউটার নিজের মতো করে যে যদি আমাদের কোনো সূত্র থাকে সেটি তার মতো করে প্রসেস করবে, অর্থাৎ ফলাফল রেডি করে আমাদেরকে যেটি প্রদর্শন করবে সেটিকে আমরা বলছি আউটপুট। অর্থাৎ আউটপুটটা সে দেখাবে প্রিন্টএফ এর মাধ্যমে আর ইনপুটটা সে নেবে স্ক্যানএফ এর মাধ্যমে। আমি আবার বলছি, ইনপুটটা হবে স্ক্যানএফ এর মাধ্যমে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা যখন কাজ করব তাহলে স্ক্যানএফ এর মাধ্যমে হবে ইনপুট, আর প্রিন্টএফ অর্থাৎ সে ফলাফল, প্রিন্ট মানেই তোমরা বুঝতে পারছো ফলাফল, সে ফলাফল দেখাবে, সেটাকে আমরা বলছি আউটপুট। আর মাঝে যে কাজটি হবে সেটি হচ্ছে প্রসেস। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আসলে ধাপগুলো দেখব। এই প্রোগ্রামটিকে যদি আমরা নিখুঁতভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে চাই তাহলে তার কিছু ধাপ বা পর্যায় আছে, যেই পর্যায়গুলো আমাদেরকে আসলে খেয়াল করতে হবে। অর্থাৎ আমরা কি কাজ করব, কোন বিষয়ের উপর কাজ করব সেটি আমাদেরকে আগে নির্ধারণ বা নির্দিষ্টকরণ করতে হবে। তাহলে সেই প্রথম ধাপকে আমরা বলছি সমস্যা নির্দিষ্টকরণ। এরপরে সমস্যা আমি যখন জেনে ফেলবো যে আমি এই সমস্যা নিয়ে কাজ করব, তখন পরের ধাপ হচ্ছে আমাকে তার পরের ধাপে হচ্ছে সমস্যাকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে, সমস্যাটিকে নিজের মতো বিশ্লেষণ করতে হবে, ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে। তারপরে সমস্যাটি যখন আমার কাছে আমি জেনে যাব বিশ্লেষণ করার পর, তাহলে সেটি সমাধান করার জন্য আমার যেটি করতে হবে ডিজাইন করতে হবে যে আমি কোন প্রক্রিয়ায় সেটিকে সমাধান করতে চাই। তারপরে সেটিকে উন্নয়ন করতে হবে। ডিজাইন করার পরে আমাদেরকে প্রোগ্রাম উন্নয়নের কাজ থাকে। এরপরে আমরা বলছি প্রোগ্রাম বাস্তবায়ন, অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন হয়ে যাওয়ার পর উন্নয়ন হবে, উন্নয়নের পর সেটি বাস্তবায়ন হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি তুমি তখন পেয়ে যাবা প্রোগ্রামটি। পাওয়ার পরেও কিছু কাজ থেকে যায়, অর্থাৎ ডকুমেন্টেশন, অর্থাৎ তুমি যে কাজটি করেছো তার দলিলপত্র, কাগজপত্রাদি, ফাইল, এই ফাইলিংকে আমরা বলছি ডকুমেন্টেশন। শুধু ডকুমেন্ট থাকলেই হবে না, সেটির আবার যত্ন নিতে হবে। অর্থাৎ ডকুমেন্টটি যদি তুমি স্যাঁতসেঁতে জায়গায় অন্য কোথাও রেখে দাও এমন জায়গায়, অর্থাৎ 2 বছর পরে তোমার প্রয়োজন তুমি আর তখন পাচ্ছ না, তাহলে তোমার এত পরিশ্রমই বৃথা হয়ে যাবে যে তোমার ফলাফলটি পাচ্ছ না। অর্থাৎ তুমি যেটি করছিলা সেটি এখন আবার দেখতে চাও, তাহলে সেটি সম্ভব হবে না যদি তুমি সেটিকে যত্ন না করো। তাহলে আমরা প্রোগ্রামের ধাপসমূহের মধ্যে খেয়াল করো, প্রথম ধাপটি হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, অর্থাৎ একদম নিচের ধাপ। তারপরে সমস্যা বিশ্লেষণ, আরেকটু পরের ধাপ। ঠিক একইভাবে প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রাম বাস্তবায়ন, ডকুমেন্টেশন এবং প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। এই প্রক্রিয়া যখন শেষ হবে তাহলে আমরা প্রোগ্রামগুলো এই ধাপ অতিক্রম করলে প্রোগ্রাম সম্পূর্ণ হবে এবং তার ডকুমেন্টেশন থাকবে এবং তুমি সেটি রক্ষণাবেক্ষণ করতে পারবে। তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমরা একটু গভীরভাবে দেখার চেষ্টা করি যে সমস্যা নির্দিষ্টকরণ কি, তোমরা এখানে ইমেজটি দেখেই বুঝতে পারছো সে গভীরভাবে কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করছে, খোঁজার চেষ্টা করছে। অর্থাৎ সমস্যা সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে। সমস্যার প্রকৃতি, কারণ ও সমস্যা সমাধানের সম্ভাবনা কতগুলো তথ্য অনুসন্ধানের ধাপ এখানে বিবেচিত হয়। অর্থাৎ সমস্যার প্রকৃতিটা কেমন হবে এবং সেটি সমাধানের সম্ভাব্যতা কতটুকু এবং করতে গেলে কি কি তথ্য উপাত্তর প্রয়োজন হবে, সেই বিষয়টি এখানে আসলে কাজ করে। এটি হচ্ছে আমাদের একদম প্রথম ধাপ।
অর্থাৎ কোন ধরনের ইনপুট এখানে নিতে হবে, অর্থাৎ কোন ধরনের আউটপুট প্রয়োজন হলে সে বিষয়ে সিদ্ধান্ত বিষয়টা তখনই তার মাথায় কাজ করবে, অর্থাৎ চিন্তা করতে হবে। তোমরা বুঝতে পারছো যে আসলে সমস্যা নির্দিষ্টকরণ যেটি, সেখানে প্রাথমিক স্তর হলেও কিন্তু এই প্রাথমিক স্তরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইমেজটি দেখো, এখানে আসলে কি করছে এরা, একটু দেখলেই বুঝতে পারবা যে এখানে এরা বিশ্লেষণ করছে, অ্যানালাইজ করছে, অর্থাৎ ভেঙে ভেঙে সমস্যাকে ভেঙে ভেঙে বিভিন্ন ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে সেটিকে তুলে ধরার চেষ্টা করছে। তাহলে এই ধাপের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যে সমস্যার গাণিতিক মডেল উপস্থাপন। অর্থাৎ তুমি যখন প্রোগ্রাম নিয়ে কাজ করবে, সমস্যা নির্দিষ্ট হয়ে যাবে তোমার, তাহলে পরের ধাপটা হবে অ্যানালাইজিং, অর্থাৎ তুমি বিশ্লেষণ করবা। এই বিশ্লেষণ করতে গেলে তোমার একটি গাণিতিক মডেল তৈরি করতে হবে, অর্থাৎ তুমি কোন গাণিতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটি সমাধান করতে চাও এবং সেটি করতে গেলে তোমার কত সময় লাগবে সেটিও নির্ধারণ করতে হবে এই ধাপেই। অর্থাৎ তুমি কোন প্রক্রিয়া দিয়ে এগোবা তার একটা মডেল নিজের মতো তৈরি করতে হবে এবং সেটি কত সময় লাগবে সেটিও ভাবতে হবে। এরপরে আমরা হচ্ছে ডিজাইন। আমি তো চিন্তা করলাম যে আমি এইভাবে সমাধানটি করব, তাহলে তার একটি ডিজাইন করতে হবে, একটি সিস্টেম তৈরি করতে হবে, ডিজাইন করতে হবে, অর্থাৎ ছোট ছোট ভাগগুলো করা হয়েছে তার পারস্পরিক সম্পর্ক, সামগ্রিক সমাধান এখানে বের করতে হবে। তোমরা দেখছো যে বিশ্লেষণের যে ধাপ, অর্থাৎ ধাপে ধাপে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা হয়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে একসাথে করে সমাধানের পথ এখানে বের করতে হবে, যেটিকে বলা হচ্ছে ডিজাইন। তো প্রোগ্রাম ডিজাইন আসলে দুইটা ধাপে হয় বা দুই রকমের হয়ে থাকে, খেয়াল করো। সেটিকে আমরা বলছি হচ্ছে লজিক্যাল ডিজাইন, আর একটি হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইন তোমরা বুঝতে পারছো, ফিজিক্যাল ডিজাইনে তোমরা ইমেজ দুটি দেখেই বুঝতে পারছো যে আসলে কোনটা লজিক্যাল কোনটা ফিজিক্যাল, অর্থাৎ ফিজিক্যাল দেখতে কেমন হবে সেটি। এরপর প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ইনপুট ডিজাইন কেমন হবে, যদি ইনপুট ডিজাইন যে রকমের হবে তার উপরে নির্ভর করবে আউটপুট ডিজাইন, এবং ইনপুট আউটপুট ডিজাইনের মধ্যে যে সম্পর্ক সেটি তোমাকে মেনটেন করতে হবে। অর্থাৎ তুমি স্মার্টফোনের ডিজাইন, স্মার্টফোনের সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করার জন্য এক ধরনের ইনপুট ডিজাইন করতে হবে, তুমি যদি একদম ল্যাপটপের জন্য এক ধরনের সফটওয়্যার ডেভেলপ করতে চাও বা কম্পিউটারের জন্য এক ধরনের সফটওয়্যার ডেভেলপ করতে চাও, তাহলে সেটির জন্য কিন্তু ইনপুট ডিজাইন এক রকমের হবে, তার ফলাফলও কিন্তু আউটপুট ভিন্ন হবে। তোমরা আশা করি বুঝতে পারছো যে ইনপুট ডিজাইন এবং আউটপুট ডিজাইনের মধ্যে খুবই সম্পর্ক রয়েছে। এরপরে আমরা বলছি প্রোগ্রাম উন্নয়ন। প্রোগ্রাম উন্নয়ন হচ্ছে অ্যালগরিদম বা ফ্লোচার্টকে কোনো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লিখতে হয়। অর্থাৎ আমাদের এখন চলে আসছে হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্টের বিষয়, অর্থাৎ ডিজাইনের পরে আমাদেরকে ডেভেলপ করতে গেলে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্টের বিষয়টি নিয়ে আসতে হবে। সেখানে কোডিং এর ক্ষেত্রে আমাদের উচ্চ স্তরের যে ভাষাগুলো রয়েছে সেটি ব্যবহার করা লাগবে। এরপরে প্রোগ্রাম ব্যবহারের ধারাবাহিকতা যেটা, সেটাও তোমাকে মনে রাখতে হবে। এখানে আমরা বলছি সিস্টেম উন্নয়নের ব্যাপার। সিস্টেম উন্নয়ন একটি সমষ্টিগত কাজ। আর প্রোগ্রাম হচ্ছে বাস্তবায়ন। তোমরা এবার দেখতে পাচ্ছ যে এখানে এই ইমেজটি দেখে বুঝতে পারছো যে কিভাবে তারা বাস্তবায়ন করছে তাদের কাজটা। অর্থাৎ হার্ডওয়্যার করাই থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টল সব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে, অর্থাৎ একদম শুরু থেকে সব কাজই প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে পড়ে। বাস্তবায়ন অংশে দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, একটি হচ্ছে টেস্টিং আর একটি হচ্ছে ডিবাগিং। অর্থাৎ প্রোগ্রাম তুমি যখন বাস্তবায়ন করবা, এর সাথে সম্পৃক্ত আছে একদম শুরু থেকে সব কাজ একসাথে হবার পরে সেখানে গুরুত্বপূর্ণ দুটি অংশ আছে বাস্তবায়নের ক্ষেত্রে। অর্থাৎ তুমি যা করেছো সেটির পরীক্ষা করতে হবে যে কোথায় ভুল ত্রুটি আছে, আর যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটি সংশোধনের প্রক্রিয়া থাকবে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিবাগিং। অর্থাৎ প্রোগ্রাম বাস্তবায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অংশ, একটি হচ্ছে টেস্টিং ও ডিবাগিং। টেস্টিং তোমরা বুঝতে পারছো, ভুল ত্রুটি পরীক্ষা করা, অর্থাৎ ভুল ত্রুটি আছে কিনা, কোন ধরনের ভুল আছে সেটি খুঁজে বের করা। এবং আরেকটা আছে হচ্ছে ডিবাগিং। তোমরা এখানে খেয়াল করো, কোন প্রোগ্রামে কোডিং সম্পূর্ণ করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিকমতো আসছে কিনা,
রান করছে কিনা, অর্থাৎ তুমি যে প্রোগ্রামটি তৈরি করেছো সেটি রান করছে কিনা তা যাচাই করা। ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা এই ধাপের কাজ, বাস্তবায়নের কাজ। অসঙ্গতি পাওয়া গেলে বুঝতে হবে প্রোগ্রাম কোডিং এ কোথায় ভুল হয়েছে। তো প্রোগ্রাম কোডিং এর ক্ষেত্রে সাধারণত 3 ধরনের ভুল হয়ে থাকে। একটি হচ্ছে ব্যাকরণগত ভুল, অর্থাৎ সিনট্যাক্স এরর আমরা যেটি বলি, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ব্যাকরণ রয়েছে, অর্থাৎ তার যে নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে সেটি। কেউ প্রিন্টএফ এর বানানের মধ্যে যদি প্রিন্টএফ এর PRINT না লিখে অন্য কিছু লেখে, তাহলে এটি এক ধরনের ভুল, যেটি সহজেই খুঁজে পাওয়া যাবে। আরেকটি আছে লজিক্যাল ভুল, অর্থাৎ যৌক্তিক ভুল। তুমি যে প্রোগ্রাম ডেভেলপ করছো সেই ডেভেলপের ক্ষেত্রে তুমি যে কম্পারেটিভ অপারেটর গুলো ইউজ করছো, সেই অপারেটর গুলো ঠিকঠাক ব্যবহার হয়েছে কিনা সেটি তোমাকে খুঁজতে হবে। যদি প্রোগ্রাম ঠিক মতো কাজ না করে, তাহলে মানে বুঝতে হবে সেই কম্পারিজনের ক্ষেত্রে তোমার কোনো অপারেটর, অর্থাৎ এই যে যোগ বিয়োগ গুণ ভাগ গ্রেটার দ্যান লেস দ্যান, এই যে তুমি অপারেটর গুলো ব্যবহার করেছো এর মধ্যে, সেটিতে হয়তো কোথাও এলোমেলো আছে, সেটি সংশোধন করতে হবে। এটি অবশ্য করা, খুঁজে বের করা এই ভুলটি খুব কঠিন। এরপর আরেকটি ভুল আছে নির্বাহজনিত বা এক্সিকিউশন এরর, অর্থাৎ ভুল ডেটা ইনপুট দেওয়া। অর্থাৎ এক্সিকিউশনের সময় তুমি যে ধরনের প্রোগ্রাম ডেভেলপ করছো কিন্তু তুমি ইনপুট দিচ্ছ অন্য ধরনের ডেটা, অর্থাৎ এখানেও তুমি ভুল করতে পারো বা ভুল করার একটি সম্ভাবনা তৈরি হয়, সেটিও এক ধরনের ভুল। এই 3 ধরনের ভুলের মধ্যে যেই ভুলটি খুঁজে পাওয়া একটু কঠিন বা সময় সাপেক্ষ সেটি হচ্ছে যৌক্তিক ভুল, অর্থাৎ কম্পিউটারের কাছে যে কোনো যুক্তি মনে হবে, তুমি কোনটি সঠিক মনে করে প্রোগ্রাম মূল্যায়ন করেছো সেটি তুমিই জানো। সেটির খুঁজে বের করা অনেক ক্ষেত্রে একটু কষ্ট হয়, কিন্তু সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। এরপর আমরা দেখবো হচ্ছে ডিবাগিং, অর্থাৎ প্রোগ্রামে যে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। তোমরা জানো যে প্রথম যে কম্পিউটারটি তৈরি হয়েছিল সেটি চালানোর ক্ষেত্রে যে প্রথম ভুল ধরা পড়েছিল, যে সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে এই বাগ শব্দের উৎপত্তি ঘটেছে। তোমরা জানো 1945 সালে মার্ক 1 কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়ায় তা অচল হয়ে যায়, অর্থাৎ তার যে লাইটিং সিস্টেম ছিল, আমাদের তো এখন ছোট একটি চিপের মাধ্যমে চলে, কিন্তু আসলে প্রথম যে কম্পিউটারটি 1945 সালে মার্ক 1, সেটি কিন্তু বেশ বড় একটি রুমের মধ্যে, প্রায় রুমের পুরো জায়গা মিলে কম্পিউটারটি ছিল এবং তার মধ্যে আলাদা আলাদা ভাল্ব লাগানো ছিল। সেই জায়গাতে একটি মথ পোকা ঢুকে যায় এবং কম্পিউটারটিকে অচল করে দেয়। তখন থেকেই এই বাগ আর ডিবাগিং এর বিষয়টি সামনে চলে এসেছে। তো ঠিক কম্পিউটারের কোনো ভুল বা প্রোগ্রামের কোনো ভুল চিহ্নিত করতে পারাকে বলা হচ্ছে বাগ, আর সেটিকে দূর করা বা সমাধান করাকে বলা হচ্ছে ডিবাগ। এক্ষেত্রে সিনট্যাক্স এরর যেটা, অর্থাৎ যেটি সিনট্যাক্স এরর, সেটি সমাধান করা খুবই সহজ, কিন্তু যেটি লজিক্যাল এরর আমি তোমাদেরকে আগেই বলেছি, সেটি খুঁজে পাওয়া বা সমাধান করা একটু সময় সাপেক্ষ। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ডকুমেন্টেশন, অর্থাৎ প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করাকে আমরা বলছি প্রোগ্রাম ডকুমেন্টেশন, অর্থাৎ ফাইলিং এর ব্যাপারটি। অর্থাৎ তুমি যে কাজটি কষ্ট করে করেছো, একটি প্রোগ্রাম বা একটি সফটওয়্যার ডেভেলপ করেছো, তার যে ডকুমেন্টেশন থাকা দরকার, সেই ডকুমেন্টেশন তোমার ভবিষ্যৎ কাজে সুবিধা হবে, এজন্যই তুমি রাখবে। সেই ডকুমেন্টেশন নিম্নলিখিত বিভাগ পর্যায়ের মাধ্যমে করা হয়ে থাকে। অর্থাৎ তুমি প্রোগ্রামটি যে উন্নয়ন করছো, বাস্তবায়ন করে ফেলেছো, সেখানে যে কাজটি তোমার প্রয়োজন হয়েছিল বা করেছো প্রোগ্রাম তৈরি করার আগেই, অর্থাৎ প্রোগ্রামের বর্ণনা ছিল যে তুমি কি করতে চাও, তারপরে তুমি একটি ফ্লোচার্ট তৈরি করেছো, লিখিত প্রোগ্রাম তৈরি করেছো, তারপরে নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা তুমি প্রণয়ন করেছো। অর্থাৎ সেটিকে তুমি বাস্তবায়ন করার জন্য কি কি কাজ করা লাগবে তোমরা সেই কাজের মধ্যে দেখেছো, যে আমরা বলেছি যে টেস্টিং এন্ড ডিবাগিং গুরুত্বপূর্ণ অংশ। তো এই পুরা জিনিসেরই তোমার কাছে যে ডকুমেন্টেশন থাকবে সেটিকে আমরা বলছি ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন মানে কাগজপত্র, ফলাফল, তোমার কাছে যা থাকতেছে, তুমি যা পাচ্ছ, সেটিকে যখন প্রিন্ট আকারে রাখবে সেটিকে আমরা বলছি ডকুমেন্টেশন। এরপরে হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকীকরণ করা প্রয়োজন হয়। এই ধরনের কাজ রক্ষণাবেক্ষণ ধাপের অন্তর্ভুক্ত। তোমরা জানো যে কোনো জিনিসেরই যত্ন না করলে সেটি ব্যাকডেটেড হয়ে যাবে।
অর্থাৎ তুমি যে কোনো প্রোগ্রাম তৈরি করো এখন সময়ের সাথে সাথে সেদিকে আপডেট করতে হবে, এই যে যত্ন নিতে হবে, পরিবর্তন করতে হবে, সে অংশটিকে আমরা বলছি প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ। এছাড়া প্রোগ্রামের সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন এই ধাপে কাজ সম্পন্ন করে হয়ে থাকে। আজকে আমরা ক্লাসে প্রোগ্রাম তৈরির যে বিভিন্ন ধাপ বা পর্যায় সেটি নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে সর্বশেষ দিকে আমরা চলে আসছি সিস্টেম রক্ষণাবেক্ষণ, অর্থাৎ তুমি সবকিছু করেছো, প্রোগ্রাম তৈরি করেছো, প্রোগ্রাম রান করেছো, চলছে, এবার তোমার যে কম্পিউটার আছে অর্থাৎ তোমার যে সিস্টেমটার মাধ্যমে তুমি কাজটি করেছো সেটির রক্ষণাবেক্ষণ করতে হবে, অর্থাৎ হার্ডওয়্যারের রক্ষণাবেক্ষণ করতে হবে, সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ করতে হবে এবং ডকুমেন্টেশন যেটি তুমি তৈরি করেছো, ফাইলিং করেছো সেটিও রক্ষণাবেক্ষণ করতে হবে। অর্থাৎ বাড়ির হার্ডওয়্যার যদি যত্নে না থাকে, তুমি দেখতেই পাচ্ছ ইমেজটি, বাচ্চা যদি সব তুলে নষ্ট করে দেয় বা বাসার যে কেউ যদি সেটি নষ্ট করে দেয়, তাহলে তো তোমার পুরা পরিশ্রমই অনেকটাই তোমার কাছে কষ্টসাধ্য মনে হবে যে আবার রিকভার করা। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। এবার আমরা দেখব যে এই পুরা কাজটিকে একসাথে আমরা বলছি সিস্টেম উন্নয়ন বা সিস্টেম ডেভেলপমেন্ট। এই সিস্টেম বা সফটওয়্যার ডেভেলপমেন্ট একটি চক্র, যেটিকে আমরা এভাবে দেখাতে পারি, অর্থাৎ তথ্য অনুসন্ধান, তথ্য বিশ্লেষণ, সিস্টেম ডিজাইন, সফটওয়্যার উন্নয়ন, সিস্টেম বাস্তবায়ন এবং সিস্টেম রক্ষণাবেক্ষণ। এই পুরো সাইকেলিংটা খেয়াল করো। তথ্য অনুসন্ধান থেকে প্রত্যেকটি কাজ তোমাকে ধাপে ধাপে করতে হবে, আবার তোমাকে পুনরায় ওখানে যেতে হবে, আবার আসতে হবে, আবার করতে হবে। তুমি যদি সেটাকে আবার নতুন করে শেপ দিতে চাও তাহলে আবার নতুন করে কাজটা করতে হবে। এই পুরো কাজটা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকবে, আর এই সিস্টেম উন্নয়ন চক্র বলছি। এই পুরো প্রক্রিয়াকে আমরা বলছি সিস্টেম উন্নয়ন চক্র। এখানে একটি বিষয় আছে, কোন স্টেটমেন্টের পরে সেমিকোলন না দিলে কি ধরনের ভুল হবে। অর্থাৎ কোন স্টেটমেন্ট যখন তুমি দিবা সেটির পরে যদি সেমিকোলন না দাও সেটি কি ধরনের ভুল হবে। সেটি কি যৌক্তিক ভুল হবে? না। সেটি নির্বাহজনিত ভুল হবে? না। অর্থাৎ এটি কোনো ডাটার ভুল নয়। এটি কিসের ভুল? তাহলে ব্যাকরণগত ভুল। তোমরা বুঝতে পারছো যে এটি ব্যাকরণগত ভুল, অর্থাৎ প্রোগ্রামের লেখার যে নিয়ম কানুন আছে সেটিকে ব্যাকরণ বলা হচ্ছে। আর কোন একটি স্টেটমেন্টের পরে সেমিকোলন দিতে হবে, এটা প্রোগ্রামের ভাষার ব্যাকরণের নিয়ম। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন মূল্যায়ন অংশ। আজকের ক্লাসে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বাগ কি, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। কম্পিউটারের টেস্টিং এর সময় যদি কোনো ভুল পাওয়া যায়, কোনো ভুল পাওয়া গেলে সেটি সংশোধনের প্রক্রিয়া থাকে, তাহলে ভুলকে বলা হচ্ছে বাগ আর ভুল সংশোধনকে বলা হচ্ছে ডিবাগ। আর এর মধ্যে আমরা আজকে বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করছি। সম্ভবত আমি তোমাদেরকে এটির বিভিন্ন ইমেজ দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি। আশা করি তোমরা ধরতে পেরেছো যে কিভাবে কোন কোন ধাপ বা পর্যায় অতিক্রম করে প্রোগ্রাম সম্পন্ন করা সম্ভব। এরপর আমরা ব্যাকরণগত ভুল, এখানে আমরা বলছি সিনট্যাক্স এরর কোনটি, লজিক্যাল এরর কোনটি, এক্সিকিউশন এরর কোনটি, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা সেগুলো ধরতে পেরেছো। যেহেতু সবাই বাড়িতে আছো করোনা কালে, আর বাড়িতে না থাকলেও বাড়ির কাজ থাকে ক্লাসে, বাড়ির কাজ থাকবে হচ্ছে তোমার বাস্তব জীবনে কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির ধাপসমূহ লিখে নিয়ে আসবে। অর্থাৎ তুমি যে কোনো সমস্যাকে প্রোগ্রাম তৈরির যে ধাপসমূহ আমি তোমাদেরকে দেখিয়েছি সেই ধাপসমূহের মাধ্যমে সমাধান করতে পারো। অর্থাৎ এই ধাপগুলো যদি তুমি নিখুঁতভাবে ব্যবহার করতে পারো, তোমার লাইফের যে কোনো সমস্যারই তুমি সমাধান, এই ধাপগুলো বা এই পর্যায়গুলো যদি তুমি সঠিকভাবে পার করতে পারো বা তোমার সমস্যার সাপেক্ষে চিন্তা করে উন্নীত হতে পারো, তাহলে সেটি একদম নির্ভুলভাবে এবং যথাযথভাবেই তুমি সফল হবে সে কাজ। তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাইকে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় শেষ করছি।